রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 28শে অগ্রহায়ণ 1428 বঙ্গাব্দ। আমি আবহানী পুঞ্জি ফরহাদ আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষার ব্যাকরণ প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ ভাষা এই পাঠটি দ্বিতীয় পর্ব নিয়ে আজকে হাজির হয়েছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে উপস্থাপন করেছিলাম বর্তমানে পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষের মুখের ভাষা বাংলা এই পর্যন্ত। তো কথা দিয়েছিলাম আজকের ক্লাসটিতে চমক রয়েছে, তাহলে চমকটি কি? আচ্ছা, আমি উল্লেখ করেছি ভাষা। তো ভাষা কি, কাকে বলে, এগুলি নিয়ে গত পর্বে আলোচনা হয়েছে। এবার ভাষা রীতি, তাহলে এটা যদি ভাষা হয় আমাদের বাংলা ভাষা রীতি। বাংলা ভাষা রীতি কয়টি হবে? বাংলা ভাষা রীতি হলো দুটি, একটা হলো লৈখিক আর একটা হলো মৌখিক। আজকের আলোচনার মূল বিষয় হলো এটি। ছোটবেলায় শুনতাম ভাষা দুই প্রকার, একটা হলো সাধু আর একটা হলো চলিত। ব্যাস ক্লিয়ার। সারা জীবন ভুল শুনে শুনে চলে আসছি, কিন্তু ভাষা রীতি যে দুইটা সেটা কেউই জানতাম না, মানে আমরা কখনোই জানতাম না বন্ধুরা ছোটবেলায়। তো আমাদের দেশে 64টি জেলা আছে, ঠিক আছে? তো 64টি জেলা হলে 64টি অঞ্চলে তো আঞ্চলিক ভাষা নাই। ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল আমাদের আছে, যেমন নোয়াখালী, সিলেট, তারপরে চাটগাঁও, বরিশাল, খুলনা, ফরিদপুর, ঢাকা। এই যে বৃহত্তর অঞ্চলগুলি, এই বৃহত্তর অঞ্চলগুলি প্রত্যেকেই আমাদের এই যে সংবিধান স্বীকৃত যে ভাষা, প্রজাতন্ত্রের ভাষা বাংলা, এইটা আছে। কিন্তু প্রত্যেক অঞ্চলে একটা ভাষা আছে না, আঞ্চলিক ভাষা। তো ওইটাকে আঞ্চলিক ভাষা ছাড়া আর একটা নাম আছে, উপভাষা। উপভাষা একটু এদিকে আগাই, তারপরে উপভাষাটা বলি। লৈখিক ভাষা রীতি এটা আছে দুই প্রকারের, একটা হলো সাধু আর একটা হলো চলিত। আর মৌখিকটা আছে দুই প্রকারের, একটা হলো আঞ্চলিক আর একটা হলো প্রমিত। তো এই আঞ্চলিকে গিয়ে উপভাষার যে কথাটুকু বাকি আছে সেটি বলবো। তো সাধু ভাষা আমি ছোটবেলায় যেভাবে পড়েছি, সাধু ভাষা গুরু গম্ভীর, সাধু ভাষা ব্যাকরণের নিয়ম অনুযায়ী চলে, সাধু ভাষা অপরিবর্তনশীল। সাধু ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি হয়, কিন্তু তৎসম শব্দ কি তা জানতাম না। যাই হোক, চলে আসি। সাধু ভাষাটা হলো, একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করা যাক। কর্মকার, কর্ময়ার, আর একটা লিখবো কামা। এখন এখানে কর্মকার, এখানে কর্ময়ার, এখানে কামা। এই যে বিশেষ তিনটা রূপ দেখালাম একটা শব্দের, তার ভিতরে আমরা এইটার নামকরণ সবাই জানি তদ্ভব, ঠিক আছে? আর এইটার নাম আমরা জানি না স্বাভাবিকভাবে, এটার নাম আবার জানি, এটা হঠাৎ করে বলে দেব সংস্কৃত, ঠিক আছে? আর এটারে বলে প্রাকৃত। এখন এই প্রাকৃতটা কি আর সংস্কৃতটা কি, এটা একটু জানা জরুরি, পরীক্ষায় না এলেও জানা জরুরি। পূর্বে 200 বছর আগে, 100 বছর আগে, 120 বছর আগে, বঙ্কিমচন্দ্রের একটু পূর্বে যাই আমরা, 1838, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত। তো ঈশ্বরচন্দ্র গুপ্ত জন্ম হলো 1812 খ্রিস্টাব্দে। এই সময় থেকে শুরু করি। এই সময় এক দল ছিল, তারা একটু গভীর পাণ্ডিত্যের অধিকারী, তারা একটা ভাষায় কথা বলতো। সবার যারা পণ্ডিত বর্গ তাদের মাঝে ওটা প্রচলিত ছিল, বাইরে ওইটা কঠিন ভাষা ছিল।
সেই কঠিন ভাষারীতিটা হলো সংস্কৃত। এখন আর একদল লোক আছে, এখন বর্তমানে যেমন দেখা যায় একদল লোক আছে সুশিক্ষিত সভ্য। এই সুশিক্ষিত সভ্যদের ভাষা একটু আলাদা না? যেমন ষষ্ঠ শ্রেণীতে আছে উচ্চ শ্রেণীর ভাষা, নিম্ন শ্রেণীর ভাষা, এটা লেখা আছে, ব্যক্তি ভাষা, সামাজিক ভাষা, যাই হোক ভাষা একটাই, ভেদাভেদ থাকে। তো ওই উচ্চ শ্রেণীর ভাষাটা হলো সংস্কৃত, পণ্ডিত বর্গের ভাষা। এখন এর থেকে নিম্ন শ্রেণীর একটা লোক আছে না, একদল লোক আছে, তারা তো একটা ভাষায় কথা বলবে। তারা কি করলো, এই সংস্কৃতিতে কথা বলতে পারবে না, এত শক্ত ভাষা তাদের পক্ষে সম্ভব নয়। তখন তারা একটা ভাষায় কথা বলতো একটু বিকৃত করে, এইটা হলো প্রাকৃত ভাষা। ওকে, এই প্রাকৃতটাকে ঘষে মেজে হয়ে গেছে কি তদ্ভব। এখন তদ্ভবের আর একটা নাম আছে, তদ্ভবের আর একটা নাম হলো, এখানে দেখাই, তদ্ভবের আর একটা নাম হলো খাঁটি বাংলা। খাঁটি বাংলা। তো আমাদের উৎসগত শব্দের শ্রেণী বিভাগ 5 প্রকার, তো মোটামুটি এখানে 2 প্রকার আমি দেখিয়ে ফেলেছি। আর অর্ধ তৎসম কি? আচ্ছা, যেহেতু এদিকে আসছি সাধু থেকে যাব, যে অর্ধ তৎসমটা বলে দিই। অর্ধ তৎসমটা হলো এই যে তদ্ভব রূপটা আছে, এই রূপটা যেই শব্দে হবে না, ক্লিয়ার কাট কথা, পরিষ্কার কথা, যেই শব্দে এই তৃতীয় রূপটা হবে না, তদ্ভব রূপটা হবে না, সেটা হলো অর্ধ তৎসম। ওটার দুটো রূপ হয়, একটা হলো তৎসম আর একটা হলো অর্ধ তৎসম। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, বইয়ে আছে বৈষ্ণব বৈষ্ণব। তো এটা আবার আর এক দিনের আলোচনা, ওদিকে যাব, এটা নিয়ে ব্যাপক আলোচনা করব ইনশাল্লাহ। শিক্ষামূলক কিছু ইনশাল্লাহ থাকবে, জানার কিছু থাকবে। তো সাধু ভাষায় এই সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। এখন ওই যে পণ্ডিতরা সাধু ভাষা ব্যবহার করতেন, এখন সাধু ভাষার কিছু বৈশিষ্ট্য বলে নি, তারপরে চলে যেতে চাই। সাধুটা হলো, হ্যাঁ, ব্যাকরণের নিয়ম মেনে চলে, সাধু ভাষা গুরু গম্ভীর। আর বিশেষ বৈশিষ্ট্য যেটা, সাধু ভাষা সাধারণ জনে কথা বলতে পারেন না, সাধু ভাষা বক্তৃতায়, নাটকের সংলাপে এগুলিতে ব্যবহার হয় না। সিনেমায় কখনো নায়ক বলতে পারবে না এই সাধু ভাষায় কথা। এটি গুরু গম্ভীর, এটা অপরিবর্তনশীল, ঠিক আছে, অপরিবর্তনশীল। তৎসম শব্দের ব্যবহার বেশি। তৎসম শব্দ বলতে বোঝায় সংস্কৃত। তৎ মানে হলো তার, আর সম অর্থ হলো সমান। তো তার সমান, কার সমান? সংস্কৃতের সমান। আর একটা ক্লিয়ার কাট কথা বলি, এই লাউ আর কদু, লাউ কদু, ঠিক আছে, আর সংস্কৃত তৎসম একই, নাম ভিন্ন, ঠিক আছে। লাউ আর কদু যা, সংস্কৃত তৎসম তা। তো এই হলো সাধু ভাষা, পণ্ডিত জনের ভাষা। এটা ধরা হয় 1800 খ্রিস্টাব্দের প্রচলন হয়। এখন অনেকে বলে থাকেন, আমিও বলে থাকি, যেহেতু আমি অনেক ছোট মানুষ, এই সাধু ভাষার জনক বলা হয় বিদ্যাসাগর মহাশয়কে। আমরা বিদ্যাসাগর বলতে বুঝি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে, ওনাকে জনক বলা হয়। এখন অনেকের প্রশ্ন থাকে, বিদ্যাসাগরের জন্ম হলো 1820 সালে, তাহলে সাধু ভাষার যদি মানে উৎপত্তিকাল ধরা হয় 1800, তার বয়স জন্ম 1820 সালে, তাহলে তিনি আবার হন কেমনে, জনক হন কেমনে? এখন এখানে একটা কথা আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820 সালে হলেও তার আগে, তার পূর্বে কেউ তার মতো সুললিত গদ্য লিখতে পারেননি, গদ্য। এই জন্যে তাকে বলা হয় বাংলা গদ্যের জনক, সাধু ভাষার জনক। বেতাল পঞ্চবিংশতি লিখে তিনি একেবারে গদ্যের যে সুললিত বৈশিষ্ট্য, সেটা একবারে দেখে চমক লাগিয়ে দিলেন। বিরাম চিহ্নের সার্থক ব্যবহার প্রথম করা হয় বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই জন্য তাকে সাধু ভাষার জনক, বাংলা গদ্যের জনক বলা হয়। ক্লিয়ার? চলে যায় চলিততে। এটা 1800 সালে। চলিত ভাষা রীতি, এটা জন্ম হয় 1914 সালে, লিখে নিলাম 1914। এখানে একটা কথা আছে, এই 114 বছর ধরে চলছে সাধু ভাষা রীতি, সবাই ব্যবহার করছে, যে না পারছে তিনি প্রাকৃত ব্যবহার করছেন, এই যে প্রাকৃত। 114 বছর পরে একজন মানুষ আসলেন, তিনি মনে করলেন যে তুচ্ছাই কি সাধু ভাষা টেনে টেনে আমি
মধ্যাহ্নে ভোজন করিব মাংস দিয়ে, এই যে টেনে টেনে কথা, এটা ভাল লাগে না। সাহিত্য হোক আর সরাসরি হোক অসরাসরি হোক, এগুলি বাদ দিতে হবে। বাদ দেওয়া কি এতই সোজা ছিল? তিনি একটা পত্রিকা প্রকাশ করলেন, সবুজ পত্র। সবুজ পত্র, ওই ভদ্র মহোদয়ের নাম প্রমথ চৌধুরী। এখন এই প্রমথ চৌধুরী এই ভাষারীতিটা খণ্ডন করবেন 1914 সালে। তো এই সময় 14 সালে কাজী নজরুল ইসলামের বয়স মাত্র কত? 15। 1899 সালে, যেহেতু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তখনও বেঁচে ছিলেন, যেহেতু রবীন্দ্রনাথ মারা গেছেন 1941 খ্রিস্টাব্দে। তাহলে 1914, বঙ্কিমচন্দ্র 1838 সালে জন্ম, 1896-তে তিনি মারা গেছেন। ঈশ্বরচন্দ্র গুপ্তা 1859 সালে মারা গেছে। তাহলে 1914 অনেক পণ্ডিতবর্গ কিন্তু তখন জীবিত আছেন। তখন তারা এই সবুজ পত্রের বিরুদ্ধে খেপে দাঁড়ালেন। হ্যাঁ, তুমি চাইলে এই সংস্কৃত সমৃদ্ধ ভাষারীতি, সাধু ভাষারীতি বাদ দিয়ে দেবে? বিরাট কারবার। তিনি যুদ্ধ করলেন, যুদ্ধ করে জয়ী হলেন, জয়ী হয়ে তিনি চলিত ভাষা রূপান্তর করে দিয়ে গেলেন। এখন রূপান্তর করে দিলেন, কি করে দিলেন রূপান্তর? এই সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়া এর পূর্ণরূপ বসে। ঠিক আছে, সর্বনাম ক্রিয়ার পূর্ণরূপ। এখন কথা হলো, আরো দুইটা বিষয় আছে আমরা যেটা জানি না, বিশেষ্য আর অব্যয়। অব্যয়টা সংস্কৃতে যা বসবে, অব্যয়টা সংস্কৃতে যা বসবে, সেই অব্যয়টা আমাদের যখন চলিত রীতিতে আসবে তখন সেটার অর্থ করতে হবে। তারপরে চলিত রীতি, সাধু রীতিতে যেই বিশেষ্যটা বসবে, চলিত রীতিতে এসে সেই বিশেষ্যটা কি অর্থ করতে হবে। যেমন একটা উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করা যায়, সেটা হলো সাধু ভাষা রীতিতে আমরা বলে থাকি অগ্নি, তাহলে চলিত ভাষা রীতিতে এটা ব্যবহার করতে হবে আগুন। তো অগ্নিটা হলো কি বিশেষ্য না? তাহলে চলিত রীতিতে সর্বনাম ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ বসে আর বিশেষ্য ও অব্যয়ের অর্থ বসে। তার মানে দাঁড়ালো, পদ হলো 5 প্রকার। এই 5 প্রকার পদের এক প্রকারের শুধু এই চলিত রীতিতে সংক্ষিপ্ত বা অর্থ হবে না, সেটা হলো বিশেষণ। বিশেষণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই। চলিত রীতি নাটক, বক্তৃতা, সংলাপে ব্যবহৃত হয়। চলিত রীতি মার্জিত, পরিবর্তনশীল, রুচিশীল, ব্যাকরণের নিয়ম মানবে না। আর চলিত রীতিটা আমরা যেটাতে কথা বলি, এটা হলো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ যেটা বলি, এটাকে বলা হয়, এটা হলো কলকাতার আঞ্চলিক ভাষা। কথা ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? কলকাতার আঞ্চলিক ভাষা হলো চলিত ভাষা। আর এই চলিত ভাষা তদ্ভব শব্দ সমৃদ্ধ ভাষারীতি। আর কি বলবো, বিশেষ্য, অব্যয় আর সর্বনাম ক্রিয়া, সর্বনাম ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ বসে। একটা দেখানো যাক, না দেখাইলে মুখে মুখে বললে হয়। এই যে চলিত আমরা বললাম তাহারা, এটা সর্বনাম। চলিত রীতিতে, সাধু রীতিতে হবে তাহারা, চলিত রীতিতে হবে তারা। আবার যদি বলি অদ্য, অদ্য অর্থ আজ, কিংবা, কিংবা, এরকম অর্থ হবে অব্যয়। অগ্নি, আগুন, আরো আছে না? আছে তো। কর্মকার লিখলে, কর্মকার কি বিশেষ্য না? না বিশেষণ। কর্মকার লিখলে কি আমরা তদ্ভবে গিয়ে কি চলিত রীতিতে কি কর্মকার লিখতে পারবো? না, লিখতে হবে কামার। ক্লিয়ার? তো এই হলো চলিত রীতি। এখন এই দুইটা মূলত এখন আমরা আপাতত যারা কথা বলি, উচ্চ মর্যাদাশীল সম্পন্ন মহোদয়, তারা কিন্তু সাধুটা মোটামুটি একবারে বাদ দিয়ে দিয়েছে। আর চলিত রীতিটা আসলে এতটা সফলতার কারণ হচ্ছে মানুষের কাছে যখন সহজ হলো বিষয়টি তারা লুফে নিল। আর একটা বিষয় হলো, প্রমথ চৌধুরী এই যুদ্ধে জয়লাভ করেছিলেন কারণ হচ্ছে তার গোড়া শক্ত ছিল, শেকড় শক্ত ছিল। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইয়ের জামাই ছিলেন, মেয়ে জামাই। এই জন্য এটা আর একটু সোজা ছিল। চাইলেই তো তাকে উপড়ে ফেলা যায় না, তার বিরুদ্ধে অনেক কিছু করা যায় না।
এখন আসি মৌখিক ভাষারীতি। মৌখিক ভাষারীতি দুইটা রীতি আছে, একটা হলো চলিত আঞ্চলিক ভাষারীতি আর একটা হলো প্রমিত ভাষারীতি। এখন কথা হলো আঞ্চলিক ভাষারীতিকে আমরা বলবো হলো, এটা আর একটা নাম আছে উপভাষা, এই চলে আসছে। আর একটা হলো এর আরো একটা নাম আমরা দেই, এটা হলো কথ্য ভাষা, ঠিক আছে। এখন উপভাষা যদি আমরা সমাস করি, অব্যয়ভাব সমাস হবে উপভাষা ভাষার সদৃশ। আবার বলছি, উপভাষা ভাষার সদৃশ। যদি এই জাতীয় কোনো শব্দ হয়, উপভাষা, উপকূল, তারপরে আছে উপনদী, ঠিক আছে না, এই উপ দিয়ে থাকলে সবই অব্যয়ভাব সমাস। এখন কথা হলো আঞ্চলিক ভাষাটা প্রত্যেক অঞ্চলে, এটা আমাদের যে মেইন ভাষা, প্রজাতন্ত্রের ভাষা, প্রধান ভাষা বাংলা, সেটার কাছাকাছি উপভাষা, ভাষার কাছাকাছি, ভাষার নিকটে, ভাষার সদৃশ। আর কথ্য ভাষা, মায়ের পেট থেকে জন্ম নিয়ে আমার যখন কথা বলা মুখে ফুটে, তখন কি আমি এভাবে কথা বলতাম? আমি এখন যেভাবে ক্যামেরার সামনে কথা বলি ক্লাসে, এভাবে কথা বলতাম না, না। আমি তো আমার মায়ের ভাষায় কথা বলতাম বাংলা, কিন্তু সেই বাংলাটা আমার মা যেভাবে বলতো সেইভাবে, সেটা হলো কি কথ্য ভাষা। আর প্রমিত ভাষা, এইটা আমরা বলবো হলো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, STANDARD, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। এই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ প্রমিত ভাষা যেটা, এটা মানুষকে শিখতে হয়, ঠিক আছে। এটা মানুষ ইচ্ছা করলেই, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইচ্ছা করলেই বলতে পারে না, এটা মানুষকে শিখতে হয়, অর্জন করতে হয়। যেমন আমি সবার বোধগম্যের জন্য আমার আঞ্চলিক ভাষা পরিহার করে আমি কথা বলছি, এই যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, এই যে আমি যেটা বলছি এটা হলো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। এখন কথা হলো আমরা ক্রিয়াটা স্বাভাবিকভাবে চিনি। অনেক সময় সাধু থেকে চলিত করতে গিয়ে ঘাবড়ে যায়। ঘাবড়ে যাওয়ার কিছু নাই, এখন আর পরীক্ষা ওইভাবে আসে না। বহু নির্বাচনীতে হয়তো একটা উদাহরণ থাকে, এই আর কি, তাইলে এটা সোজা হয়ে যায়। এখন চলিত ভাষারীতি আর সাধু ভাষারীতি, আঞ্চলিক ভাষারীতি, প্রমিত ভাষারীতি, এই সম্পর্কে আশা করছি আর কোনো রকমের কোনো ঝামেলা থাকবে না, আশা করছি। আর যদি কোনো রকমের কোনো থাকে, কি বলে এটাকে, সমস্যা থাকে, তো আর একটু আমি কথা বলি, আমি একটু কথা বেশিই বলি, এগুলি কিছু কিছু মুছে ফেলি, তারপরে কথাগুলি বলি। তৎসম ভাষারীতি মানে সাধু ভাষারীতি মানে তৎসম, তৎসম শব্দ ব্যবহৃত হয়। চলিত ভাষারীতি হলো মার্জিত সহজবোধ্য। এখন কথা হচ্ছে যে আমরা সাধু থেকে চলিত করার ক্ষেত্রে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব এগুলি চিনব কিভাবে, ওই আলোচনাটা ভিন্ন একটা আলোচনা। তো যেটা বলবো সেটা, এই যে আমরা লিখলাম আসিয়া, এটা চলিত তো হবে এসে। অগ্নি চলিত তো হবে কি আগুন। তারপরে এই লিখলাম অদ্য, অদ্য শব্দটা হলো সংস্কৃত অব্যয়, এটা লিখবো আজ। প্রয়োগ দেখাচ্ছি যে আরেকটা হলো কি গেল বিশেষ্য, ক্রিয়া, সর্বনাম তাহারা, তাহারা, আর এটা চলিত তো হবে তারা। এই চারটা বিষয় খেয়াল রাখতে হয়। এখন হয় কি সর্বনাম আমরা ইহা, এই তো এইটা অনেক সময় আমরা সর্বনামটা লিখি কি এই হয় না, হলে হবে এটা আবার সাধু। চলিত তো হবে এ বা, আর যদি বলি ইহা, এটা, এটি, তো এইগুলি খেয়াল রাখতে হয়। এই ইহা লিখলে এই লেখা কোনো কিছু মানে হয় না। এইটা সাধুতে রস্বইতে, রস্বইটা বাদ দিয়ে চলিততে বসে। এরকম সুখ্যাতি সূক্ষ্ম অনেক ব্যাপার আছে। কিন্তু সমস্যা হলো যে এখন তো অনেকে ভাষা শিখতেই চায় না, বলে ফেসবুক ভাষা আবার আলাদা। তারা লিখবে হলো জিডি, গুড, NIA, গুড নাইট, ঠিক আছে। তারপরে লিখবে প্লিজ, PLJ,
প্লিজ, শেষ। সংক্ষিপ্তে হ্যালো লিখবে HLO, হ্যালো। কি অবস্থা, ভাষার একবারে 13টা বাজাই দিতেছে ফেসবুক। যাই হোক, আমরা বাংলা ভাষাকে ভালোবাসবো, বেশি বেশি চর্চা করব, শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়, পরীক্ষায় পাশ করার জন্য নয়, মাতৃভাষা আমাদের, সেইভাবে আমরা যেন ভালোবাসি, জানার চেষ্টা করি। তোমাদের সুস্থ জীবন কামনায় এবং বাংলা ভাষা উত্তরোত্তর সমৃদ্ধি হোক। আল্লাহ হাফেজ।